সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের টক শোর বিষয় হলো রাজনীতির এপিট ওপিট। অর্থাৎ আমরা জানি যে গতকাল বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাওয়ার একটি অনুষ্ঠানে তিনি বাংলাদেশের 2009 সালে পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সে সম্পর্কে বক্তব্য রেখেছেন। এই বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অঙ্গনে নানা রকমের আলোচনা চলছে। এছাড়া গতকালই বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন এবং আগামী শুক্রবার তিনি নতুন দলের প্রধান হিসেবে একটি দলের নেতৃত্ব দেবেন এবং সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে। এরই ভেতরে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আজকের এই অনুষ্ঠানের নাম দিয়েছি রাজনীতির এপিটোপিট। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার আব্দুল ওহাব মিনার, তিনি রয়েছেন সর্বডানে। সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর আমার ডান পাশে, এবং মাঝখানে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার আবুল বাশার। দর্শক, পরিচয়ের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। মেজর মিনার, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন, আমরা সবাই জানি যে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য রেখেছেন। পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তিনি খুব পরিষ্কার বক্তব্য দিয়েছেন, সবার কাছে এটা পরিষ্কার। এই বক্তব্য থেকে কেউ যে কোনো জিনিসেরই নেগেটিভ পজিটিভ ইতিবাচক নেতিবাচক দুই দিকই থাকে, ভালো মন্দ সবই থাকে। তো এই বক্তব্যকে অনেকেই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন, অনেকে এটিকে খুবই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ সিরাজ ভাই আপনাকে এবং যারা এই এশিয়ান টেলিভিশনে এই টক শো শুনছেন দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ যাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটা বলছেন, গতকাল রাওয়ার যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর যে অফিসাররা থাকে তাদের একটা অনুষ্ঠানে, যেহেতু 25 তারিখ কালকে ছিল আপনারা জানেন, এবং সেখানে উনি বক্তব্য রেখেছেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সেনাপ্রধান সেনাবাহিনীকে, যে আমাদের সেনাবাহিনীর যে 57 জন অফিসার ওখানে শাহাদত বরণ করেছেন, এই পরিবারগুলোর অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল যে এই দিবসটিকে একটা শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হোক। তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তাদের যে ডিমান্ড উইশ, এইটা ফুলফিল করার মাধ্যমে ওই পরিবারগুলো কিছুটা হলেও তারা স্বস্তি পেয়েছেন। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান তাকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো একটা আলোচনায় যেমন গতকাল সেনাপ্রধান এসব শুধু একটা টপিক দিয়ে কয়েকটা টপিকে উনি কথা বলেছেন, সেই কথা বলতে গেলে তো অনেক কথা উনি বলেছেন, তার মধ্যে আমি ইতিবাচকভাবেই দেখবো। এই জন্য যে একটা তদন্ত কমিশন যে হয়েছে, আমরা জানি যে এই যে গুম খুন আয়নাঘর তদন্ত কমিশন হয়েছিল, তারা ওখানে গিয়েছে, একটা রিপোর্ট দিয়েছে। সেই কমিশনের মাধ্যমে জিনিসগুলো ফ্যাক্টস ফাইন্ডিংগুলো আসবে, এবং যে বিচারটা হয়েছে খণ্ডিত বিচার আমি বলবো, কারণ সেখানে অনেক নিরপরাধীকেও অপরাধী বানানো হয়েছে, আবার অপরাধীরাও পার পেয়ে গেছে। কাজে এই তদন্ত কমিশনের মাধ্যমে সঠিক তদন্ত হোক, হলে পর যারা প্রকৃত দোষী, অনেক দিন হয়ে গেছে 16টা বছর, তাহলে যারা ভুক্তভোগী যে পরিবারগুলো রয়েছে, আমরা যারা ট্রমাটাইজড, সেনাবাহিনীতে একসময় চাকরি করেছি, আমি বিডিআর চাকরি করেছিলাম, আমার বন্ধুবান্ধব ওখানে মারা গিয়েছে, একজন সাইকিয়াট্রিস্ট, আপনি বলেছেন যে আমি মনোরোগ বিশেষজ্ঞ, তো সে ওখানে শাহাদত বরণ করে, এবং সেগুলো অনেক ট্রমেটিক হিস্ট্রি আছে। আমি নিজেই ওর লাশ খুঁজতে যখন যাই, সলিমুল্লাহ মেডিকেল কলেজে মর্চুরিতে নাই, ঢাকা মেডিকেল কলেজে দৌড়াদৌড়ি করি, পরে তার গাড়ির চাবির রিগ দেখে আমরা আইডেন্টিফাই করি যে হি ওয়াজ লেফটেন্যান্ট কর্নেল রুথফার। তো এই তদন্ত কমিশনটা হয়েছে, তো তদন্ত আসুক, এবং এটা একটা সিস্টেম। আসলে হয় কি, আমরা সবাই দেশপ্রেমিক, আমরা শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে বলি যে সেনাবাহিনী দেশপ্রেমিক, যারা পরিচিত করে তারাও দেশপ্রেমিক, বিভিন্ন প্রফেশনালস যারা আছে তাদের যে অর্জন, তারা দেশপ্রেমিকরা, যারা সাংবাদিক আছেন, আপনারা এই টেলিভিশনের মাধ্যমে আপনাদের সঠিক সংবাদটা ফুটিয়ে তুলছেন। তো কাজেই এই দেশপ্রেমের জায়গাটা যদি জায়গা মতো থাকে, তাহলে সঠিক তথ্যগুলো আসবে এবং সেভাবে বিচার হবে। কাজে এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব সংক্ষেপে বলবো, চমৎকারভাবে আপনার মতো করে একটা বক্তব্যের কনক্লুশন টেনেছেন আপনি, ধন্যবাদ। জনাব ঠাকুর, আপনার কাছে আসতে চাই এই বিষয়টি নিয়ে।
আমি এই জায়গা থেকে ওনার আলোচনার রেশ ধরে এবং গতকালের সেনাপ্রধানের বক্তব্যের রেশ ধরে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে এই সেনাপ্রধানের বক্তব্যের পর, এই বক্তব্যের পর অনেকে বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং তারা বলছেন যে সেনাপ্রধানের বক্তব্যের পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আর খুব বেশি কথা বলার কিছু থাকলো না, অথচ অনেক কথা বলার ছিল। উনি যেহেতু ফুল স্টপ দিতে বলেছেন, তো এই জায়গা থেকে বুঝি সব শেষ হয়ে গেল, এরকম নানান রকমের কথা বলা হচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? এই আলোচনার শুরুতে আমি বলিনি, এই 57 জন শহীদ বীর সেনা কর্মকর্তার মধ্যে একজন আমার মামাতো ভাই আছেন, কাজী আশফাক হোসেন। আমি ওর রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে শুরু করছি। এবং ওই অনুষ্ঠানেই কিন্তু আরেকজন সেনা কর্মকর্তার স্ত্রী, যাকে খুব স্বল্প সময় দেওয়া হয়েছিল, তিনি তার বক্তৃতা দিতে গিয়ে একটি কথা বলেছিলেন যে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়ার অনুসারী ছিল বলে তৎকালীন প্রধানমন্ত্রী তার নাম মার্ক করে বলেছিল তোমার বাড়ি গোপালগঞ্জ না, এই জন্য কিছু করা গেল না। এবং তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন তার স্বামীকে এখনও পাওয়া যায়নি, খোঁজ পাওয়া যায়নি, এবং খুঁজে পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট অনেকেই এ ব্যাপারে খুব সদিচ্ছা দেখিয়েছেন বা আগ্রহ দেখিয়েছেন কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রতিটি ঘটনাই ইন্ডিভিজুয়াল, কিন্তু মৃত্যুটা দুঃখজনক। যেভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে তা থেকে কী উপকৃত হয়েছে, এটা স্বাভাবিকভাবে বলা যায়। আইনে একটি কথা আছে, যখন কোনো হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় না, তার মোটিভ যখন খুঁজে পাওয়া যায় না, তখন দেখতে হবে তা থেকে কী উপকৃত হয়েছে। আপনি দেখেন এই বিডিআর হত্যাকাণ্ডের পরে আমরা বিডিআরের নাম পরিবর্তন করেছি, সীমান্ত অরক্ষিত হয়েছে, এবং আওয়ামী লীগের পরবর্তী সময়গুলো আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যার একটা অবাধ লাইসেন্স ভারতীয়দের দেওয়া হয়েছিল। কেউ স্বীকার করুক আর না করুক, আমি আনম ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ দিই যে তিনি রৌমারী থেকে ভারতীয় বাহিনীকে উচ্ছেদ করে বাংলাদেশের যে একটি অংশ উদ্ধার করেছিলেন। অনেকেই এটা বলেন যে এই উদ্ধার প্রক্রিয়াই হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের মূল বিষয়। এবং সেটি কখন ঘটেছে? সেটি তখন ঘটেছে যখন বাংলাদেশে একটি পরিকল্পিত এবং ভারতের নীলনকশার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকেই কথা বলছেন যে এটি ভারতীয় এজেন্ট র এবং খেলোয়াড়ের বেশি তাদেরকে বাংলাদেশের ভেতরে আনা হয়েছে এবং ঘটনার পর আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে গল্পগুলো বা এই কথাগুলো বা এই রিপোর্টগুলো, এগুলো কিন্তু পরীক্ষিত হয়নি এবং দেখা হয়নি। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের টাকায় দেশ রক্ষার নামে, যা সীমান্ত রক্ষার নামে আমরা যে সেনাবাহিনীকে পালন করি এবং যারা আমাদের সাংবিধানিকভাবে দেশ রক্ষার শপথ গ্রহণে রয়েছেন, সেই দেশপ্রেমিক বাহিনীকে হত্যা করে গেছে। জনগণ আসলে শুনল যে সিপাহীরা বিদ্রোহ করেছে। সিপাহীদের যে ইস্যুগুলি নিয়ে তখন কথা হয়েছে, আমার ধারণা যে সেনাবাহিনীতে এই ধরনের, সেনাবাহিনী কেন, বাংলাদেশের যে কোনো কর্মকাণ্ডেই অফিসারের বাসায় তার পিয়ন কাজ করে, এইটা কোনো ইস্যু হতে পারে না। এটা সব বাসায় করে, আমরা যারা কামকাজ করি তারাও জানি যে প্রত্যেকের বাসায় তার অধীনস্থরা বাজার করে, হাট সদাই করে, তার স্ত্রী কাজ করে, কিন্তু সেজন্য সে তার কর্মকর্তাকে গুলি করে মারে, এরকম ঘটনা তাদের মধ্যে ঘটে নাই। এর পিছনে একটা ইন্ধন বা উৎসাহ, এর পিছনে একটা যোগান ছিল। এই যোগানটা কে বা কারা, প্রশ্নটা উঠেছে এইখানে। সেনাপ্রধান ইপান বাটকে আটকে দিয়ে তার হাত মুষ্টিবদ্ধ করে তিনি যেখানে ফুল স্টপ দিয়েছেন, এই ফুল স্টপের মধ্য দিয়ে ভারতীয় সেনাপ্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দেওয়া হলো কিনা। ওখানে তদন্ত কমিটির যিনি ফজলুর রহমান সাহেব ওখানে ছিলেন, তিনি কোনো কথা বলেনি বা তার কথা আমরা শুনিনি। তদন্ত কমিটি কি তার কাজ করার জন্য এতে কোনো বাধার সৃষ্টি করবে কিনা এই বিষয়টা পরিষ্কার না। কারণ এখানে একটা কথা আছে, সেনাপ্রধান কিন্তু পরিষ্কার করে বলেছেন যে যদি পলিটিক্যাল কোনো ফিগার যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, তদন্ত কমিটি আছে, তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে এই কথাটা আমি যুক্ত করতে হবেন যে এটা উনি নিজে বলেছেন যে এটা বিডিআরের সৈনিকরাই করেছে। দুটো কথা কিন্তু একসাথে যাবে না। এটা বিডিআরের সৈনিকরাই করেছে, তারপরে বলছেন যদি, তাহলে একটি হলো সিদ্ধান্ত, আরেকটি হলো হাইপোথেটিক্যাল আর্গুমেন্ট। দুটা বিষয় মেলালে কিন্তু এই জায়গাটা কিন্তু আমি মনে করি যে এত সেন্সিটিভ, অর্থাৎ তিনি যেটা বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো এটাকে শোক দিবস ঘোষণা করা। এটা জাতির ম্যান্ডেট, জাতি অনেক দিন ধরে চাচ্ছিল যে এই হত্যাকাণ্ডের অপরাধীদের ধরা হোক এবং তাদের বিচার করা হোক। যারা মরে গেছে তারা তো চলে গেছে, তারা ফিরবে না। সক্রেটিসের বিচারের পরেও তো দীর্ঘদিন পরে গ্রিসের আদালত স্বীকার করেছে যে ওই জাজমেন্ট ভুল ছিল। তাতে কি সক্রেটিসের কিছু পেয়েছেন? সক্রেটিস তো কিছু পান নাই। কিন্তু জাতি জেনেছে যে একজন সত্যাসন্ধানী মানুষকে
ওই শাসকরা মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। সুতরাং বিটিআর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারা ফিরে আসবে না। কিন্তু ফিরে আসবে সেটা আমরা যে এতদিন পরে, এই একটি বিপ্লবের পরে জাতি যে মুক্তির আস্বাদ পাচ্ছে, সেই মুক্তির স্বাদ পেতে হলে ওই মানুষগুলোর রুহের মাগফিরাত লাগবে। এবং সেই মাগফিরাতের জন্যই কিন্তু আজকে প্রয়োজন যে এই চক্র বা যে মহল এই বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনার জন্য যারা কাজ করেছে এবং তারা কারা, এটি সুনির্দিষ্ট হওয়া দরকার। এখানে একটি কথা অবশ্যই আছে, আইন কিন্তু পিছনের অংশ দেখে না, আইন বিচার করে ঘটনার। যিনি হত্যা করেন তাকেই দেখে, কিন্তু তাকে কে খোসাইছে, তাকে কে গুতাইছে, এটা আইন দেখে না। এটা আইনের একটা অন্ধ, এখানে আইনের চোখ অন্ধ। কিন্তু যারা তদন্ত করবেন, যারা দেখবেন, এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ব্যক্তি হত্যা নয়। বাংলাদেশে কতগুলো হত্যাকাণ্ড ছিল, অনেকগুলো আলোচনা করা, এর যাবো না, অনেকে মুজিব হত্যা প্রসঙ্গ, অনেক হত্যাকাণ্ড। হত্যা মানেই তো সাধারণ ঘটনা নয়। একটি সাধারণ রাস্তায় ছিনতাইকারী হত্যাকাণ্ড আর রাজনৈতিক হত্যাকাণ্ড দুটোকে একভাবে দেখা যাবে না। এটা দেখার ব্যবস্থার আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে নাই। যদি থাকতো তাহলে প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা ছকে দেখা যেত। বাকশাল সঠিক না মুজিব হত্যা সঠিক, বিডিআর হত্যাকাণ্ড সঠিক না বিচার সঠিক, কোনটা সঠিক, এই জিনিসগুলো কিন্তু দেখার জন্য একটা আলাদা দৃষ্টিভঙ্গি দরকার। সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এই ক্ষেত্রে এসছে ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা শহীদ শোক দিবসের কথা আমরা বলছি। অবশ্যই আমি যে আমার ভাইয়ের কথা বললাম, তার স্ত্রী, তার ছোট বাচ্চারা, সে তার বাপ মাকে দেখার আগে যারা মানে এখন আস্থায় পড়ে গেছে, তারা হয়তো সান্ত্বনা পাবে যে হ্যাঁ বাবার একটা ঘোষণা হলো। কিন্তু আগামীতে সে কি সেনাবাহিনীতে যাবে? তার সন্তানকে যদি বলে যে তুমি সেনাবাহিনীতে যাও, সে তো আটকে উঠবে। তাহলে একটি লোক যদি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে আটকে উঠলে, আর তার অর্থ হচ্ছে যে স্বাধীনতা সম্পর্কে আটকে উঠল, সে দেশের স্বাধীনতা রক্ষার ব্যাপারে সন্দিহান। যেমন ধরেন অনেক প্রতিষ্ঠানে আছে বাচ্চারা মায়ের খাওয়ার পরে স্কুলে যেতে চায় না, স্কুলে গেলে মারে। অনেক মসজিদে বাচ্চারা গেলে বকে, ধরো না মসজিদে যাবো না, কারণ বকে। এই যে প্রবণতা, আজকে যারা এই হত্যাকাণ্ডের শিকার হতে, সন্তানদের কাছে জাতির শিক্ষাটা কি? তার সন্তানরা কি আবার সেনাবাহিনীতে যাবে, বা আবার কি তারা দেশপ্রেমের জন্য শিক্ষা গ্রহণ করবে? এই কথাটাকে আমি গুরুত্বপূর্ণ দেখতে চাই যে বিচারের ফ্রেমওয়ার্কটা, তদন্তের ফ্রেমওয়ার্কটা, দায়িত্বশীলদের কথাবার্তার ফ্রেমওয়ার্কটা হতে হবে ওই জায়গায় যেখানে গেলে ভবিষ্যৎ সন্তানেরা অনুভব করেন যে না, মৃত্যু তা দায়ী হোক না কেন, দেশের জন্য সঠিক, এবং এই কাজটা কে বা কারা করেছে। জি, আপনার বক্তব্য থেকে অনেক কিছু পরিষ্কার বেরিয়ে এসছে। ইঞ্জিনিয়ার বাসার জনাব আব্দুল আওয়াল ঠাকুর তিনি বলছিলেন যে ইফ এবং বাট এই দিয়ে সেনাপ্রধান একটা জায়গায় একটা পথ বা একটা কিছুকে শেষ করে দিয়েছেন, অর্থাৎ ওইখানে আর কোনো সে থাকলো না। আপনার কাছে কি তেমনটি মনে হয়? এবং তিনি কিন্তু আরেকটা প্রশ্ন তুলেছেন, ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই কথার ভেতর দিয়ে এইরকমও হয়ে গেল কি না। তিনি প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা ও ভারতের সেনাপ্রধানকে এই বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, সেই সাথে এশিয়ান টেলিভিশনের দর্শক এবং আমার সহ-আলোচক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি জেনারেল ওয়াকুজ্জামানের বক্তব্যটাকে আমি কয়েকটা ভাবে যদি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু কয়েকটা ভাগ আছে। আপনি যদি স্পষ্ট ওনার বক্তব্যটা যদি শোনেন, এখন আমাদের দেশে প্রবলেমটা হয়ে গেছে কি, মানে কারোর বক্তব্যকে আমরা এভাবে টুইস্ট করতে চাই, মানে আমার যতটুকু প্রয়োজন, মানে আমার যেখানে স্বার্থ যখন লাগে তখন আমি সেটুকুই গ্রহণ করতে রাজি আছি, বাকিটাকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না। এটা হচ্ছে আমাদের জাতি হিসাবে আমার জন্য খুবই মানে একটা ব্যাড প্র্যাকটিস। জেনারেল ওয়াকারুজ্জামান ওনার বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, উনি কিন্তু ক্ষোভ জানিয়েছেন, ওনার মনে দুঃখ জানিয়েছেন, দ্বিতীয়ত উনি কিন্তু থ্রেট করেছেন, চতুর্থত হচ্ছে উনি বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনের ব্যাপারে উনি একটা স্পষ্ট একটা অবস্থান উনি ঘোষণা করেছেন। স্বাধীনতার পরে দুজন সেনাপ্রধানকে যদি আমি বাংলাদেশের ইতিহাসের একটা জায়গাতে রাখতে চাই, একজন হচ্ছে নুরুদ্দিন এবং জেনারেল ওয়াকারুজ্জামান, যাদের দুজনেরই প্রবল সুযোগ ছিল যে তারা জনগণের সমর্থনেই সেনাবাহিনী, দুজনেই কিন্তু সেনাবাহিনী ক্ষমতা কিন্তু গ্রহণ করতে পারতেন। জেনারেল ওয়াকারুজ্জামানও পারতেন, নুরুদ্দিনও পারতেন, কিন্তু তারা দুইজন কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু সেই লোভ থেকে তারা কিন্তু সরে আসছে। সুতরাং আমরা যদি ওনার বক্তব্যটাকে এভাবে যদি দেখার চেষ্টা করি তাহলে খুবই দুঃখজনক। আমি মনে করি যে আগেও আমি আমি খুবই স্পষ্ট করে বলার চেষ্টা করেছিলাম যে ওনার ইন্টেনশন খুবই ক্লিয়ার,
উনি বলেছেন যে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, এর চেয়ে উনি তো একদম লাইভ প্রোগ্রাম বলেছেন। আর বিডিআরের যে কথা আপনি যদি বলেন, সেখানে যদি আমাকে যদি বলতে বলেন, আপনাকে ঘুরায় যেতে হবে। বিডিআরের কিন্তু কিছু অসন্তোষ ছিল এবং তারা কিন্তু এই বিষয় নিয়ে দীর্ঘদিন কিন্তু তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে তারা কথা বলছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে ডাল ভাত কর্মসূচি এবং তাদের নিজস্ব অফিসার কর্তৃক তারা পরিচালিত হবে। কারণ তাদের অভিযোগ ছিল যে যেহেতু প্রেশনে সেনা অফিসার এসে তাদের উপর নির্যাতন করে, এটা কিন্তু অনেক দিনের ক্ষোভ ছিল কিন্তু। সুতরাং আপনাকে পুরো ঘটনার ভিতরে যেতে হবে। আপনি যদি এই ঘটনাকে যদি আপনি তৃতীয় পক্ষের উপরে দায় চাপিয়ে যদি মনে করেন, তাহলে কিন্তু আপনি এ ধরনের সুশৃঙ্খলা বাহিনীর মধ্যে এরকম ঘটনা ঘটতেই থাকবে। কারণ ওয়াকারুজ্জামান কিন্তু কালকে বলেছেন যে আমাদের এই কাদা ছোড়াছুড়ি বা আমাদের ব্লেম গেমের মধ্যে কী হচ্ছে, তৃতীয় যে পক্ষ আছে তারা কিন্তু সুবিধা নিচ্ছে। এখন আপনি আমাকে বলেন যে আমি নিজে চোখে যদি দেখে থাকি যে একজনকে গুলি করেছে, আপনি তো সেটাকে কি বলবেন? আপনাকে সাক্ষী, আপনাকে আদালত কিন্তু বিচার করে কোথায়? অকাট্য প্রমাণ দিতে হবে, প্রমাণের ভিত্তিতে কিন্তু বিচার হয়। এবং উনি যেটা বলেছেন যে আমি তদন্ত কমিশন করেছি, এই তদন্ত কমিশনের মধ্যে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা তৃতীয় কোনো পক্ষ যদি জড়িত থাকে তারও বিচার হবে। বাট এই ঘটনার সাথে যে বিডিআরের সদস্যরা জড়িত, এই ব্যাপারে উনি বলেছেন এখানে ফুল স্টপ, রাইট। কিন্তু তার বক্তব্যটাকে আমরা যেভাবে লেজ মাথা, আপনি গ্রামের একটা গল্প আছে না, কাকের বাচ্চার গল্প তো জানেন, সেটা আস্তে আস্তে করে কোথায় গিয়ে, তো আমাদের আসলে প্রবলেমটা কি জানেন, জাতি হিসাবে আমাদের আসলে প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য নাই। আমরা হচ্ছে কি যে জাতির কোনো কাজ থাকে না, সে জাতি অকাজ নিয়ে বেশি সেটা নিয়ে মাতামাতি করে। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্যকে যারা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে, আমি মনে করি যে তারা আগামী নির্বাচনের, তারা যাদের এই নির্বাচন তারা চাচ্ছিল না, তাদের জন্য একটা বড় ধরনের আঘাত এবং তাদের নাকশের কারণ হতে পারে। এবং একটি চক্র আছে দেশের বাহিরে, যারা বাংলাদেশ সেনাবাহিনীকে, এখন আপনি চিন্তা করেন, পলিটিক্যাল পার্টির প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছে একটা শ্রেণী। আমাদের বুদ্ধিজীবী মহল বলেন, শিক্ষক সমাজ বলেন, সাংবাদিক সমাজ বলেন, প্রত্যেক সমাজকে নিয়ে দেখবেন যে নেগেটিভ ধারণা, অর্থাৎ বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান এখন ধ্বংসপ্রায়। অনলি ওয়ান বাংলাদেশ সেনাবাহিনী, তারা এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। যদি এই বাহিনীটাকে ডিস্ট্রয় করা যায় কোনো না কোনোভাবে, সেটা এখন সেই ধরনের চক্রান্তের মধ্যে এখন আমরা জাতি হিসেবে পড়ে গেছি। কিন্তু আমি মনে করি এদেশের মানুষ এ ধরনের চক্রান্ত ফাঁদে পা দেবে না। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত বলিষ্ঠ, সুশৃঙ্খল এবং অত্যন্ত প্রশিক্ষিত একটি সেনাবাহিনী। তারা এ ধরনের কোনো ধরনের কুচক্র মহলদের কোনো কানে তারা শুনবে না, তারা তাদের কাজটা করবে। কারণ আমি যদি আপনাকে বলি, আমি 4 তারিখে মিরপুর 10-এ আমি ওই স্পটে ছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা 4 তারিখ বলতে এই আগস্টের 4 তারিখে আমি ওই অন দ্য স্পটে ছিলাম। আমার ফোনের মধ্যে সেটা আমি আপনাকে দেখাতে পারবো। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে থেকে পুলিশকে যেভাবে গান ফায়ার করে ওইখান থেকে আউট করেছে, এটাও তাদেরকে আমরা স্যালুট জানিয়েছি। তাহলে 5 আগস্ট, 4 আগস্ট, তার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা মাথায় তুলেছি। এখন কোন কারণে, কোন ইস্যুর কারণে আমরা এখন সেনাবাহিনীকে উপরে আমরা দোষ দিচ্ছি, ওয়াকারুজ্জামানের উপর দোষ দিচ্ছি? এটা মনে করি দেশের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে একটি চক্রান্ত। এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর ট্যালেন্ট অফিসাররা অত্যন্ত দক্ষতার সাথে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এটা প্রতিহত করে আগামী ডিসেম্বর যে নির্বাচন হবে, উনি যেটা বলেছেন দ্ব্যর্থহীন কণ্ঠে, এই নির্বাচনের পরে উনি তার চাকরির জীবন শেষে উনি চলে যাবেন এবং একটি রাজনৈতিক সরকারের ক্ষমতা হস্তান্তরকে দেওয়া হচ্ছে ওনার প্রধান লক্ষ্য। এত স্পষ্ট করার পরেও তার বক্তব্য নিয়ে যারা টুইস্ট করেন, ভিন্ন ব্যাখ্যা দেন, আমি মনে করি তাদের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকার কারণে তারা তার বক্তব্যটাকে ভিন্নভাবে প্রকাশিত করার চেষ্টা করছেন। এটা আমি তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ আবুল বাশার। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, আলোচনা চলছে রাজনীতির এপিটোপিট এই বিষয়ে, অর্থাৎ রাজনীতির ভিতর বাহির নানা রকমের কথা হচ্ছে, ডালপালা ছড়াচ্ছে, নানা রকমের গুজব আছে, সত্য আছে, মিথ্যা আছে, এই সমস্ত বিষয় নিয়ে। তো আমরা আলোচনা আরও শুনব। আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি খুব শিগগিরই। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আলোচনা চলছে রাজনীতির এপিট ওপিট এই বিষয়ের উপরে।
আমরা আলোচনা বিরতির পর আবার ফিরে আসছি মেজর মিনার আপনার কাছে। আপনি এই প্রসঙ্গে আরও কিছু বলতে চাচ্ছিলেন, খুব সংক্ষেপে বলবেন একটু, আমরা অন্য আলোচনায় যাব। ইঞ্জিনিয়ার বাসার ভাই যেটা বললেন ডাল ভাতের কথা, এটা একটা ইস্যু মাত্র। কারণ আমি বিডিআর চাকরি করেছি হেডকোয়ার্টারে, জেনারেল আজিজ তখন ছিলেন ডিজি বিডিআর। তো আমি এই সৈনিকদের সাথে তো মিশেছি। আসলে এই ইউনিফর্মের সৈনিকদের এবং অফিসারদের সম্পর্ক অনেক মধুর। আমি ওখানে একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সোলজারকে, সিপাহীকে আমি ইংল্যান্ডে নিয়ে গিয়েছি। 33 days আই হ্যাড বিন দেয়ার ইন ইংল্যান্ড। তো আমি ওকে রান্না করে খাওয়াতাম। ওখানে ডিফেন্স অ্যাটাচি রফিক স্যার, লেফটেন্যান্ট রফিক, উনি আমাকে রিসিভ করছেন এয়ারপোর্ট থেকে। এবং আমি বলে তুমি আসো না কেন, ওই যে আমি হাই কমিশনে যাই, তো আমি স্যার ও তো একটু অসুস্থ, ওকে নিয়ে করতেছি। তুমি ওকে রান্না বান্না করে যদি তুমি আপন ভাই লাগে, এরকম তো দেখি নেই। ও স্যারের বাড়ি বরিশাল, আমার বাড়ি বরিশাল। বলতে এগুলো বরিশালের লোকের পক্ষে সম্ভব। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে অ্যাটাচমেন্টটা এত মধুর। আমাকে জেনারেল আজিজ জিজ্ঞেস করছে তুমি পারবা? তোর ইউরিনেশন হচ্ছিল। আমি যখন ব্রিটিশ এয়ারওয়েজে যাচ্ছি তখন ওই যে প্রসাবের গন্ধ আসতেছে, তো এই যে আমার কাছে সেন্ট লাগতেছিল। আমরা ওইভাবে জন্মগ্রহণ করছি, কথা বলছেন যে ও সোলজার, মানে ও পড়াশোনা করলে ও আমার মতো একজন অফিসার হইতো। তো কাজে আমি ওকে নিয়ে ইয়ে করছি। ডাল ভাতের একটা ইস্যু মাত্র, এটাকে দুধ দেখছেন না, জাল দেয়, দিলে পর মনে করেন 1/2 কেজি দুধও ফুলে ফেপে 5 কেজির মতো হয়ে যায়, এটাকে জাল দেওয়া হয়েছে। এই জন্য এর তদন্ত হোক, এর সাথে পলিটিক্স জড়িত। আদারওয়াইজ হোয়াই মির্জা আজম, মিস্টার তাপস অ্যান্ড নানক হ্যাড বিন দেয়ার, তারা ওখানে যাওয়া সে কথা করছে। এই তো কাজে এটা আসুক, আমরা কে দোষী না দোষী আমরা জানি না, কিন্তু 25 তারিখে এটা হয়েছে দিনে। কেন 25 তারিখে রাত পরে দিয়ে হলো? কেন মিলিটারিকে অপারেশন করতে দেওয়া হয় না সেখানে? কিন্তু আর্মির জন্য তো কোনো ব্যাপারই না। আই এম নট ইনফেন্ট্রি অফিসার, কিন্তু আমি ইনফেন্ট্রির সাথে ছিলাম হিলট্র্যাক্সে। আমি 13টা লাশ নিয়ে হিলট্র্যাক্সে শুয়েছিলাম রাতে, কথা বলছেন? তো কাজে এইটা মিলিটারির জন্য কোনো ব্যাপারই না। ওই দিন যদি দুপুর 10টা 11টার সময় বলা হয়তো, 1 ঘন্টার মধ্যে ঠান্ডা করে ফেলতো, হয়তো আরও কিছু ক্যাজুয়ালিটি হতো, কিন্তু এই 57 জন অফিসার মারা যেত না। কাজে এখানে অনেক পলিটিক্স রয়েছে। এবং আপনার কি মনে হয় যে এই যে মির্জা আজম, তাপস বা নানক বা আরও পলিটিক্যাল ফিগার যাদের ব্যাপারে এখানে কথা রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ আছে, অন্তত বিভিন্ন আলোচনায়, পত্রপত্রিকায়, মিডিয়াতে এবং রাজনৈতিক অঙ্গনে, আপনি কি মনে করেন যে তাদের সুষ্ঠু বিচার হবে বা তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হবে? এটা অনেক কিছুই সম্ভব। যে কমিশন হয়েছে এবং কমিশনের যিনি প্রধান আপনারা জানেন ফজল স্যার, উনি কেমন ডেডিকেটেড এবং দেশপ্রেমিক মানুষ। যদি ওনাদেরকে লিবার্টি দেওয়া হয় এবং ওনারা এটা সুন্দরভাবে করে নিয়ে আসতে পারবে। একটা জিনিস খেয়াল করেন যে ওই সময় বলা হয়েছিল অন্য দেশ থেকে যে আপনার ব্রিগেড অন ব্রিগেড যারা আমাদের স্বাধীনতার সময় হেল্প করছে, ইট ইজ রেডি টু প্রোটেক্ট দিদেন প্রাইম মিনিস্টার, কথা বলছেন? এখানে অনেক ইঙ্গিত আছে। তো সেগুলো ধরে ওনারা তদন্ত করুক, তদন্ত বেরিয়ে আসুক, দেখা যাক কি হয়। ওকে, আব্দুল আওয়াল ঠাকুর, আমি আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাই বা আমরা যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে যে সেনাপ্রধান গতকাল আরও বলেছেন যে রাজনীতিবিদদের উদ্দেশ্য করেই সম্ভবত কথাটি বলেছেন, অন্তত আমার বুঝ মতো তাই, যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে। ডেফিনেটলি এটা খুবই পজিটিভ কথা। উনি সেনাপ্রধান না, উনি যদি রাজনীতির কাতারে দাঁড়িয়ে থেকেও বলতেন তাহলেও কথার গুরুত্ব ছিল, বা যদি সাধারণ মানুষের কাতারে থেকেও বলেন তাহলেও অবজারভেশনটা ভেরি মাচ কারেক্ট, যে এই মুহূর্তে কাদা ছোড়াছুড়ি হচ্ছে এবং সেটি দেশের জন্য ভালো না। এই ব্যাপারে তিনি কিন্তু সুস্পষ্ট কথা বলেছেন এবং এখানে এক রকমের সতর্ক বার্তা ছিল যে যদি আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ না করেন তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বও বিপন্ন হতে পারে। তো এই কথাকে কেউ হুমকি হিসেবে দেখছেন, কেউ সতর্ক বার্তা হিসেবে দেখছেন। আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন? এবং তিনি তো নিশ্চয়ই সঠিক কথাই বলেছেন। হ্যাঁ, আমি এই কথাটাতে যাওয়ার আগে ভাই একটা প্রসঙ্গ তুলেছিলেন, আমার মনে হয় যে সেই কথাটাতে একটা লাইন বলে দেওয়া দরকার। সেই লাইনটা হলো যে 90-এর গণ আন্দোলনে, যেটাকে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন বলা হয়, আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন ডিজিটিএফআই জেনারেল লতিফ রাজনৈতিক দলগুলোর সাথে একটি সমঝোতা আলোচনায় এসেছিলেন এই মর্মে যে অবিলম্বে আমরা নতুন সেনা প্রধান নিয়োগ করব এবং এতদিন পর্যন্ত একটু আমাদেরকে সময় দেন। এবং রাজনৈতিক দলগুলোর সাথে সম্মতির ভিত্তিতেই জেনারেল নুরুদ্দিনকে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্ট থেকে নিয়ে তাকে আর্মি চিফ করা হয়েছিল এই শর্তে যে তিনি একটি নির্বাচন দেবেন। এটি কোথাও লিখিত থাক বা না থাক, এটি সত্য। সুতরাং জেনারেল নুরুদ্দিন সাহেব তার ওয়াদা রক্ষা করেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ দিই। তিনি পরবর্তীকালে আওয়ামী লীগে যোগদান করেছেন, কিন্তু
তিনি তার এই কথাটা রক্ষা করেছেন। একইভাবে আজকে যে আলোচনা এসছে এই কারণে যে গত 15.5 বছর বা তারও বেশি সময় ধরে যে আওয়ামী লীগের দুঃশাসন চলেছে, সেই দুঃশাসনে যতগুলো অর্গান তাকে সহায়তা করেছে, সেই অর্গানের মধ্যে সেনাপ্রধানরাও একটা। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি সেনাবাহিনী প্রধান হওয়ার পরে যে পরিবর্তনের দায়িত্ব তিনি নিয়েছেন, অর্থাৎ তার ওই কথাটাকে আমি গুরুত্ব দিতে চাই যে আমরা গুলি করে মব দমন করতে চাই না। তাহলে এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছিল? এই যে পরিস্থিতি, আপনি একটুখানি ফিরে যান যে 28শে অক্টোবর বিএনপি বা জামাতের আহ্বানে ঢাকায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। অন্তত 10 লক্ষ মানুষ যদি সমবেতভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করত, তাহলে প্রধানমন্ত্রী বোধহয় পালাবার জায়গা থাকতো না। 10 লক্ষ মানুষ একত্র হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার সাহস পায়নি অথবা কমান্ড পায় নাই। 50 লাখ বা 1 লাখ বা আরও বা যেভাবে ধরেন, এই যে মানুষগুলো হুড় করে গণভবনের দিকে ধাওয়া করতে শুরু করলো, তাদের শক্তির প্রেরণাটা কোথায় ছিল? তার কি প্রক্রিয়ায় এটা সংগঠিত হয়েছিল? সেইখানে আপনি বলবেন আবু সাইদের মতো কতগুলো মানুষ নিজেদের ঠিক করে ফেলেছিল, হয় স্বাধীনতা না হলে জীবন, জীবন যাক কিন্তু স্বাধীনতা। আর স্বাধীনতার শত্রু হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। টার্গেটটা তার সুনির্দিষ্ট করেছিল। এই যে সুনির্দিষ্ট টার্গেটকে আক্রমণ করার মৃত্যুঞ্জয় লড়াই, এই লড়াইয়ের যে প্রান্তে সে সেনাপ্রধান অনুভব করলেন বা অনুভব করানোর জায়গায় গেলেন, অর্থাৎ কথাটা যদি আরোভাবে বলেন, যে মহল তাকে প্রোটেকশন দিয়েছে সেই মহল অনুভব করেছে হাসিনাকে আর ঢাকায় রাখা যাবে না, শেখ হাসিনাকে আর ঢাকায় রাখা যাবে না। এই যে যাবে না শব্দটা যখন তাদের মধ্যে বদ্ধমূল হয়েছে, তখনই তারা এখান থেকে সরিয়েছে। কোন প্রক্রিয়ায় সেখানে ঢাকা থেকে ভারত গিয়েছে? সে পালিয়ে যায় নাই, সে তো সীমান্ত দিয়ে কাপড় খুলে দৌড়ে যায় নাই, তো রাস্তা দিয়ে হেঁটে যায় নাই, বিমানে গিয়েছে। তাহলে সে ঢাকা থেকে ভারতে গেল কিভাবে? এই যে ভারতে গমন, শেখ হাসিনাকে ঢাকা থেকে ভারতে পাঠানো, এখন আপনি দাবি করছেন তাকে এনে বিচার করবেন। যে জিনিস হাত থেকে ছেড়ে দিয়েছেন তাকে এনে বিচার করবেন। ব্যাপারটা কি এত সহজ? ব্যাপারটা কি এতই সহজ? আজকে যে অসন্তোষের কথা বলছেন, ভাই একটা কথা বলছেন যে কেউ কেউ সেই শক্তির পক্ষে কথা বলেন, আমি ওই কথাটাতে ব্যাক করে বলতে চাই, সেই শক্তিটা কে? এত বড় আন্দোলন, 16 বছরের ক্ষোভ, রাজনৈতিক গুঞ্জন হচ্ছে কোথায়? বিএনপি জামাত নিয়ে যে কথা হচ্ছে, এই কথা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে? বিএনপি জামাত 15 বছর 15.5 বছরের বন্ধু। স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে, ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তারা পরস্পরের কাঁধে হাত ধরে যুদ্ধ করেছে। এই যুদ্ধটা কি মিথ্যা? 3 মাস বা 6 মাসের আগস্টের বিপ্লবের 30 দিনের যুদ্ধ আর 15 বছরের যুদ্ধ। 15 বছর ধরে যে মানুষগুলো পঙ্গু হয়েছে, 15 বছর ধরে যে মানুষগুলো ঘর হারা হয়েছে, 15 বছর ধরে যে মানুষগুলো চাকরিচ্যুত হয়েছে, 15 বছর ধরে যে পিতা তার সন্তান হারিয়েছে, 15 বছর ধরে যে মা তার সন্তানকে হারিয়েছে, যে স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এর হিসাবটা কোথায়? এটা কি মিথ্যা? তা তো মিথ্যা নয়। 100 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে এদেশে আলেমরা, সেইটা বাদ দিয়ে যদি 47 স্বাধীনতাকে দেখেন, তাহলে সেটা তো পাকিস্তান হবে না। 1971 সালের 9 মাসের সংগ্রামকেই যদি বাংলাদেশ বলেন সংগ্রাম, সেটা হবে না। এই জন্য তো কোনো কিছু টেকে নেই। এই যে 15 বছর 15.5 বছর যে একচ্ছত্র দুঃশাসন, আর সেই দুঃশাসনের কর্তৃত্ববাদীদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক মানুষগুলোর ক্ষোভ, বিক্ষোভ, উদ্দামতা, সেই উদ্দামতাকেই ওয়াকারুজ্জামান একটা জায়গায় এনেছেন। আমি অবশ্যই তাকে থ্যাঙ্কস দিই। তার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রেক্ষিতে। তত্ত্বাবধায়ক সরকার প্রধানও একই অনুরূপ কথা বলেছে। নির্বাচন কখন হবে, নির্বাচন কখন করা যাবে, তার প্রস্তুতি নিয়ে কী হবে, তার মাঠ তৈরি আছে কিনা। উনিও তো এই কথা বলেছেন যে পুলিশ কাজ করে না, আপনি নির্বাচন করাবেন কাকে দিয়া? আপনি আমি তো করবো না। জি জি, আমরা এই প্রসঙ্গে অন্য আলোচনায় আসবো। ইঞ্জিনিয়ার আবুল বাশার, আপনার কাছে একটা বিষয় আমি যতদূর জানি যে আপনার এই ব্যাপারে কম বেশি গবেষণা পর্যন্ত রয়েছে, যে এই যে রাজনীতির মাঠে কাদা ছোড়াছুড়ি, এবং এই মুহূর্তে সবচেয়ে বিএনপি এবং জামাত এই দুটো দলের ব্যাপারে কথা যে তারা সবচেয়ে বেশি কাদা ছোড়াছুড়ি করছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? আমি ওখানে যাওয়ার আগে আপনাকে একটু আমি মিডিয়ার বিষয়ে বলি। দেখেন, আমাদের আসলে এলোমেলো কথা বলে লাভ নাই কেন? আমরা কি বিচারটা কি করতে চাচ্ছি কিনা, সেটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। কেন প্রশ্ন? এখন প্রযুক্তি অনেক উন্নত। সেদিন পিলখানায় যে আপনার ওয়্যারলেস সেট ছিল বিডিআরের সদর দপ্তরে,
এবং ওখানে সৈনিকদের কাছেও মোবাইল সেট ছিল এবং সেনাবাহিনীর প্রত্যেকের কাছে মোবাইল সেট ছিল, তাই না? আপনি সেগুলো রেকর্ড করেন, প্রযুক্তির নেন, তথ্য প্রযুক্তির সহযোগিতা নেন, আপনি কিন্তু সব সেইগুলো কি আছে বা সেগুলো রাখা হয়েছে? না না, কেন থাকবে না? কারণ বলা হয়, আমি এখানে একটু বলি যে বলা হয় যে এই ঘটনার পেছনে মেজর মিনার যেটা বলেছেন যে আয়নাঘর তো 6 মাসের, সেখানে রংচং লাগাই কত কিছু চেষ্টা করেছে। কাজে আপনাকে বলি শোনেন, আমি তথ্য প্রযুক্তি এমন একটা জায়গাতে আছে পৃথিবী যে আপনার কোনো কথাই, আপনি জানেন কি না, লেটেস্ট একটা গবেষণা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন, অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, যদি বিজ্ঞান আপনি বিশ্বাস করেন, এটা কিন্তু বিশ্বের বায়ুমণ্ডলের মধ্যে এটা কিন্তু ভেসে বেড়ে থাকে, ইথারে থাকে। আপনি যে ফোনটাতে, এই যে ধরেন আমি ফোনটা ব্যবহার করছি, হ্যাঁ, এই ফোনের ক্যামেরা কিন্তু অন, এই ফোনের স্পিকার কিন্তু অন। ক্যালিফোর্নিয়া থেকে আইফোন কোম্পানি আমাকে রেকর্ড করছে, সে চাইলেই এখানে কি হচ্ছে মনিটর করছে। তাহলে আপনি যদি বিদ্রোহের সময় অফিসারদের যার যার ফোন নাম্বার ছিল, মোবাইল ছিল, আপনি রেকর্ড করেন সেগুলো, এবং ওখানে আপনার সদর দপ্তরে যে ওয়্যারলেস সেট ছিল, তারা কথা বলছিল ওয়াকিটকি লাইনে, সেগুলো আপনি রেকর্ড করেন, সব পরিষ্কার হবে, কারা মেরেছে, কি করেছে। শুনেন, আপনাকে সুনির্দিষ্ট জায়গায় যেতে হবে। আপনি ভাষা একটা কথা বলতেছেন, এইটা তো হবে না, আপনাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। ফখরুজ্জামান তো বলেছেন যে এখানে যদি রাজনীতিবিদরাও থাকে, যে থাকে সে, যেমন আমাদের পিন্টু ভাই, উনি তো ছিলেনই না, ওনাকে আসামি করা হলো। মোবারক সাহেব আমলিগের, কিন্তু উনাকেও আসামি করা হলো। তার মানে কি, ব্যালেন্স করে এখানে পলিটিসাইজ করা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের যারা বিডিআর সদস্য, যারা নিরপরাধ, তাদের প্রতি অবশ্যই আমাদের সিম্পেথি আছে, তারা আমাদেরই সন্তান এবং আমার ফ্যামিলিতে আছে বিডিআরের সদস্যরা। কিন্তু আমরা এটার প্রকৃত বিচার করতে চাই কিনা, সেখানে কিন্তু অনেক বড় প্রশ্ন। যদি করতে চান, আপনি যে তথ্য প্রযুক্তি আছে, আপনি প্রয়োজন বোধে পৃথিবীর বাইরের দেশের সহযোগিতা নিতে পারেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। জি, আমরা আলোচনা শুনবো, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে বাকি আলোচনা শুনবো। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, আলোচনা করছিলাম টেবিল টকে। ইঞ্জিনিয়ার বাশার, আপনি বলছিলেন যে বিচার চাই কিনা। আসলে আমরা সবাই মনে করি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এর বিচার সবাই চাই। পিলখানা হত্যাকাণ্ড যেটা ঘটেছে, এর বিচার সবাই চাই। সেনাবাহিনী চাই, আর্মি চাই, পুলিশ চাই, বিজেপি চাই, রাজনৈতিক দলগুলো চাই, বাংলাদেশের সাধারণ মানুষ চায় না এমন কেউ নেই। আপনি নিজেও চান, আপনি হয়তো সেই কথাই বলতে চেয়েছিলেন। আমি আপনার কাছ থেকে অন্য একটা বিষয়ে একটু আলোচনা শুনতে চাই, খুব সংক্ষেপে, আমাদের হাতে খুব কম সময়। কাদা ছোড়াছুড়ির ব্যাপারে তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করেই মূলত সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এবং তিনি কিন্তু এই কাদা ছোড়াছুড়ি যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। কেউ একে হুমকি হিসেবে দেখছেন, কেউ পরামর্শ সতর্কবার্তা হিসেবে দেখছেন। বলেন। এটা আসলে আমাদের জন্য খুবই বেদনার আমি মনে করি, কারণ কাদা ছোড়াছুড়ি করাটা হচ্ছে যে উনি যেটা বোঝাতে চেয়েছেন, যদি আমি যদি ভাই যদি মারামারি করি, তাহলে থার্ড পার্টি এখানে এসে আপনাকে যদি ইন্ধন যদি দেয়, তাহলে আপনাদের যে উদ্দেশ্য, আমাদের জাতিগতভাবে উদ্দেশ্যটা কোথায়? যে আগামী একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই গণঅভ্যুত্থান, নতুন যে বাংলাদেশে প্রত্যাশা করি আমরা, সেই বাংলাদেশ গড়াটাই হচ্ছে এখন আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের এক লক্ষ্য হওয়া উচিত। সেইখানে এখন কিছু রাজনৈতিক দল আসলে তারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের লোভ, নিজেদের ক্ষমতা, এটাকে তারা এখন যদি বড় করে দেখে, এবং কেউ দেখার চেষ্টা করছে বিদায় কিন্তু নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছুড়ির বিষয়টা চলে আসছে। তো উনি আসলে ওই জায়গাটাই বলতে চাচ্ছে যে আমাদের এখন উচিত এগুলো থেকে বিরত থাকা। এখানে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে সেনাপ্রধানের গতকালকের এই সতর্কবার্তা, যেভাবেই দেখুন না কেন, এই সতর্কবার্তার পর বিশেষ করে যে যারা এই কাদা ছোড়াছুড়িতে যুক্ত, তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বা ফিরে আসছে, বা সেরকম কোনো প্রবণতা বা মনোভাব আপনার কাছে মনে হয়েছে? না, সেরকম মনোভাব এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণটা হচ্ছে যে আমরা আসলে, আপনাকে তো বললামই যে সেনাপ্রধানের বক্তব্য যদি আপনি একটু সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেন, দেখবেন যে পজিটিভ এবং নেগেটিভ পুরো ভাইরাল। সমস্যাটা হচ্ছে যে আমরা
কোনো জিনিসকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি না, প্রত্যেকটা জিনিস আমরা পজিটিভটাকে নেগেটিভ করার চেষ্টা করি। একটা ঘটনা ঘটে যাওয়ার পর আসলে সেটা সত্য না মিথ্যা সেটাকে জাজমেন্ট করার আগে কিন্তু আমরা নিজেরা একটা জাজমেন্ট দিয়ে ফেলি, যেটা দেখেন এখন মব জাস্টিস চলছে। এইগুলো হচ্ছে এখন আমাদের খুবই একটা প্রবলেম চলছে আমাদের জাতিগত হিসাবে। এখানে যদি রাজনীতিবিদরা যদি তাদের যদি সেই জ্ঞানবোধ থাকে, তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাদের মধ্যে যদি এদেশের মানুষের প্রতি যদি দায়বদ্ধতা যদি থাকে, তাহলে তারা এটা রিয়ালাইজ করবে এবং সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তারা ওন করবেন। থ্যাংক ইউ ঠাকুর ভাই। আপনার কাছে আর একটা অন্য বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশের যে এই পরিবর্তনের পেছনে যে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করেছে যে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যারা সমন্বয়ক ছিল তাদের নেতৃত্বে তাদের অংশগ্রহণে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুক্রবার, এবং সেই দলের নেতৃত্ব দেবে সদ্য সাম্প্রতিক তথ্য উপদেষ্টা যিনি পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, রাজনীতিতে নতুন কি ডাইমেনশন আসতে পারে, কি ইতিবাচক কি দেবে বলে আপনার মনে হয়? সংক্ষিপ্ত আলোচনায় সমাপ্তি টানা খুব মুসিবত, তবু 2 লাইনে আমি আলোচনা করতে চাই। তাহলে আপনি দেখবেন যে পাকিস্তান সৃষ্টি করেছিল মুসলিম লীগ, মুসলিম শব্দ রেখে তার সাথে আওয়ামী যুক্ত করে গঠিত ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীকালে এই মুসলিম শত্রুরি বাদ দিয়ে তৈরি হলো আওয়ামী লীগ, যার শেষ পরিণতি হলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, মুসলমানদের বিরুদ্ধে আসলো। বিএনপির 15ই আগস্টের পরে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো বিএনপি, যার মূল শক্তি ছিল শাহ আজিজ এবং মশিউর রহমান সাহেব। তারা দুইজন ডান বাম হলেও তাদের মূল লক্ষ্য ছিল ভারত বিরোধিতা। বিএনপি নিয়ে আজও আলোচনা চলছে, এর মধ্যে পন্থী মত আমরা খুঁজছি। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এরপরে প্রশ্ন আছে জামাত ইসলাম, পাকিস্তান জামাত ইসলামের সূত্র ধরে নতুন যে দল হচ্ছে, এই দলকে আমরা বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের ফসল হিসাবে এখন পর্যন্ত তারা নিজেদের নেতৃত্ব সঙ্গতভাবে স্থাপন করতে পারেনি। কিন্তু আমার ধারণা যে তারা একটি প্রক্রিয়ার মধ্যে এগুচ্ছে, যে প্রক্রিয়ার মধ্যে নিজেদের সংহত করবে। সংহতকরণের ক্ষেত্রে আমার কাছে বিবেচনা হচ্ছে এই দলকে আমরা ওয়েলকাম করি, কিন্তু বিবেচনা হচ্ছে তাদের টার্গেট কোনটা। আমি শেষ করব মেজর মিনার, আপনার কাছে একদম শেষ বক্তব্য, আপনি শেষ বক্তব্য দেবেন, তারপর আমি অনুষ্ঠান শেষ করব। নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তাতে বাংলাদেশে কতটা ইতিবাচক প্রভাব পড়তে পারে আপনার কি? আমি 30 সেকেন্ড বলছি। প্রথম হচ্ছে যে এই সেনাবাহিনীর বা সেনাপ্রধানের যে বক্তব্য, 30,000 সোলজার্স ট্রেন্ড, ভেরি ট্রেন্ড, তারা এখানে আছে। আমরা যখন 2002 সালে অপারেশন ক্লিন হার্ট করি, তো সকল রাজনৈতিক দলের বা অন্যান্য যে সন্ত্রাসী যারা ছিল সব গর্তে লুকিয়ে গেছে। এখন তো এইদিন সিভিল পরে আর্মি আছে এবং তাদেরকে রেজিস্ট্রেসি পাওয়া দিয়েছে। তাহলে এই যে মব জাস্টিস এইটা সেটা হচ্ছে, কিন্তু মানুষ প্রশ্ন করতেই পারে, আপনি সেটা তো আটকে রাখতে পারবেন না। কাজে এখানে আমরা সেনাবাহিনীর সেই সফলতা দেখতে চাই, যে যে বিশৃঙ্খলার কথা বললেন, যে যখন সেনাবাহিনী অ্যাকশনে থাকে তখন স্বাভাবিকভাবে পুলিশ একটু দিয়েতে চলে যায়। যেটা আপনি বলেন যে দল গঠন, এই দল গঠনের প্রক্রিয়াটা হাত দিল কেন? এই যে 24 জুলাই এবং অগস্টের যে চাহিদা, সেটা হচ্ছে যে পুরাতন যে ধারায় রাজনীতিতে চলতেছিল সেখান থেকে একটা উত্তরণ। এই নতুন রাজনৈতিক দলের ভেতর দিয়ে সেই সম্ভাবনা কতটুকু? সেই সম্ভাবনা তো আছে। এই যে বললেন কাদা ছড়াছড়ি, এই কাদা ছড়াছড়িটা উপসর্গ যে পুরানো রাজনীতির ধারা। কাজে এই যে আমাদের জেনারেল সাহেব যেটা বলেছেন, এইটা এই সমস্ত জিনিস বন্ধ করতে হলেই এই নতুন ধারার রাজনীতি, এই যে ইতিবাচক রাজনীতি, যেটা জেনজির রাজনীতি এবং 21 শতাব্দীর রাজনীতি, সেটা করতে হবে, যে মানুষের জন্য রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আলোচনা শেষ করব। দর্শক, আলোচনা চলছিল, আলোচনার বিষয়বস্তু ছিল রাজনীতির এপিটোপিট। মজার ব্যাপার হচ্ছে, আমরা টেলিভিশন ক্যামেরার সামনে যে আলোচনা করলাম, ক্যামেরার বাইরে পেছনে আমাদের আরও একটু আলোচনা ছিল। সেই আলোচনাটা আমি পরিষ্কার করি যে আসলে আমরা পিলখানার হত্যাকাণ্ডের সবাই বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই এবং সুন্দর একটা পরিসমাপ্তি হোক। একই সাথে আমরা ক্যামেরার বাইরে, ক্যামেরার পেছনে আরও আলোচনা করেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলোর বর্তমান যে রাজনৈতিক দল, তাদের ব্যর্থতা সফলতা কোথায় তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি নতুন রাজনৈতিক দল যেটা গঠন হতে যাচ্ছে, তাদের কাছে জনগণের কী প্রত্যাশা এবং তারা কি দিতে পারবে সেটাও তাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এবং আমরা মনে করি যদি তারা বুঝতে সক্ষম হন এবং সেনা প্রধানের বক্তব্যকে যদি রাজনৈতিক দলগুলো বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমলে নিয়ে যদি সামনের দিনগুলো পার করেন,
তাহলে আমার মনে হয় সেনাপ্রধান যে আশঙ্কার কথা ব্যক্ত করেছেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেই আশঙ্কা থাকবে না। নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সামরিক বাহিনীর পাশে থাকবে, আর সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। আমরা আশা করি বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাবে, বাংলাদেশ উন্নয়ন করবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।